রাত প্রায় 12টা। রাফি তখনও ঘুমাতে পারেনি, বারবার মায়ের নম্বরে ফোন করছে কিন্তু কোনো উত্তর নেই। একসময় ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। রুমা পাশে চুপচাপ বসেছিল। আজও তার মনটা অদ্ভুত ভারী, কারণ সে যতই নিজের যুক্তি দেখাক না কেন, একটা সত্য তাকে বারবার কুরে কুরে খাচ্ছিল। যে মানুষটা নিঃশব্দে 3 বছর ধরে তাদের সংসারের জন্য টাকা দিয়ে গেছে, তাকে কি সত্যি এভাবে দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল? সকালে অফিসে গিয়েও রাফির কাজে মন বসলো না। মিটিং এর মাঝেও সে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার ফোনে একটা কল এলো। নাম দেখে সে অবাক হয়ে গেল। মুস্তাক চাচা। মুস্তাক চাচা ছিল তাদের পুরনো এলাকার প্রতিবেশী। রাফি ফোন ধরতে উপাস থেকে বললেন, বাবা তোর মায়ের খবর রাখিস। রাফির বুকটা ধোক করে উঠল। কেন চাচা, কি হয়েছে? না রে বাবা, তেমন কিছু না। আজ সকালে দেখলাম উনি কয়েকটা বড় ব্যাগ নিয়ে বের হলেন, মনে হলো কোথাও যাচ্ছেন। রাফি জিজ্ঞাসা করলো কোথায়? তিনি বললেন, জানি না, তবে একটা গাড়ি এসেছিল নিতে। ফোনটা কেটে যেতেই রাফির মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ মনে হলো মা কি সত্যিই চলে যাচ্ছেন? মা কি আসলেই কোথাও চলে যাচ্ছেন চিরদিনের জন্য? অফিস শেষ হওয়ার আগেই সে বেরিয়ে গেল। সোজা পুরনো ঢাকার সেই ছোট্ট ফ্ল্যাটে চলে গেল। দরজায় গিয়ে বারবার কলিং বেল চাপলো, কোনো সাড়া নেই। পাশের ফ্ল্যাট থেকে রেহান আপা বেরিয়ে এলেন। রাফিকে দেখে ঠান্ডা গলায় বললেন, এখন মনে পড়েছে মায়ের কথা? রাফি লজ্জায় মাথা নিচু করলো। খালা, মা কোথায়? রেহান আপা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোর মা চলে গেছে। কোথায় চলে গেছে? একটা সিনিয়র লিভিং কমিউনিটিতে। রাফির মুখ শুকিয়ে গেল। মানে উনি সিদ্ধান্ত নিয়েছেন এখন নিজের জন্য বাঁচবেন। রাফি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তার মা এই কাজ করতে পারেন। যিনি সারা জীবন শুধু সন্তানের কথা ভেবেছেন, তিনি নিজের জন্য বাঁচবেন। রেহান আপা তখন একটা খাম এগিয়ে দিলেন আর বললেন, এটা তোর জন্য রেখে গেছে। কাপা হাতে রাফি খামটা খুলল। ভেতরে একটা চিঠি, তার মায়ের হাতের লেখা। বাবা রাফি, যখন তুই এই চিঠি পড়বি, আমি হয়তো অনেক দূরে না, কিন্তু তোর নাগালের বাইরে থাকবো। চিন্তা করিস না, আমি ভালো আছি। তোকে কোনো শাস্তি দেওয়ার জন্য আমি যাইনি, বরং নিজেকে একটু খুঁজে পাওয়ার জন্য গেছি। জীবনের 60টা বছর আমি কারো মা, কারো স্ত্রী, কারো দায়িত্ব হয়ে কাটিয়েছি। আজ প্রথমবার শুধু শাহানা হয়ে বাঁচতে চাই। তোকে একটা কথা বলবো বাবা, আমি কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, কিন্তু তোর উপর আমার কোনো রাগ নেই, কারণ আমি তোকে ভালো মানুষ হতে শিখিয়েছিলাম, নিখুঁত মানুষ হতে না। ভুল মানুষই করে, শুধু চেষ্টা করিস নিজের ভুলটা বুঝতে। আর একটা কথা, যেদিন তোর সন্তান পৃথিবীতে আসবে সেদিন বুঝবি বাবা মায়ের ভালোবাসা কেমন হয়। ভালো থাকিস, তোর মা। চিঠি শেষ লাইনটা পড়ে রাফির চোখ ঝাপসা হয়ে গেল। জীবনে এই প্রথম সে রাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কাঁদতে শুরু করলো। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে নতুন জীবনের প্রথম দিনে শাহানা বেগম বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন। তার মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। বহু বছর পর সেই হাসিতে কোনো অপেক্ষা ছিল না, কোনো অভিমান ছিল না, ছিল শুধু মুক্তি। কিন্তু তিনি জানতেন না, আর মাত্র কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা রাফি আর রূপার জীবন পুরোপুরি বদলে দেবে। আর হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল, কিন্তু রাফির কাছে প্রতিটা দিন যেন এক একটা দীর্ঘ শাস্তি। অফিসে বসে থাকলেও বারবার মায়ের চিঠিটার কথা বারবার মনে পড়তো। রাতে ঘুম ভেঙে যেত। মনে হতো একবার যদি মায়ের মুখটা দেখতে পেত, একবার যদি বলতে পারতো, মা আমি ভুল করেছি। কিন্তু শাহানা বেগম কোথায় আছেন সেটা কেউ বলছিল না। রেহানা আপাও শুধু বলেছিলেন উনি ভালো আছে, এর বেশি কিছু বলার অনুমতি নেই। এদিকে রূপা শরীরের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। গর্ভাবস্থার শেষ সময়। ডাক্তার বারবার বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু একদিন গভীর রাতে হঠাৎ রূপার তীব্র ব্যথা শুরু হলো। রাফি তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, অবস্থা একটু জটিল, জরুরি অপারেশন লাগতে পারে। রাফির বুকটা কেঁপে উঠল। কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে গেল। হাসপাতালের করিডোরে একা বসে সে শুধু একটা কথাই ভাবছিল, মা থাকলে কি করতেন? ছোটবেলায় জ্বর হলে মা রাত জেগে মাথায় পানি দিতেন, পরীক্ষার আগে না খেয়ে বসে থাকতেন। বাবা মারা যাওয়ার পর একা হাতে সংসার সামলেছেন। আর আজ সবচেয়ে কঠিন মুহূর্তে সেই মানুষটাকে আমি দূরে ঠেলে দিয়েছি। ঠিক তখনই অপারেশন থিয়েটারে দরজা খুলল। একজন নার্স বেরিয়ে এলো। রোগীর স্বামীকে রাফি দৌড়ে গেল। আমি কিছু জরুরি কাগজে সই করতে হবে। কাপা হাতে সই করতে করতে তার মনে হচ্ছিল কিছু যদি হয়ে যায়, যদি রূপা কিংবা বাচ্চার কোনো ক্ষতি হয়। হঠাৎ সে বুঝতে পারলো একজন মায়ের ভয় কেমন হয়। সন্তানকে হারানোর ভয়, সন্তানের কষ্ট দেখার ভয়। সেই ভয়ই তো শাহানা বেগম সারা জীবন বয়ে বেরিয়েছিলেন। 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, মুখে হাসি। অভিনন্দন, আপনার কন্যা সন্তান হয়েছে। মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন। কথাটা শুনে রাফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ছুটে গিয়ে কাচের ওপাশে ছোট্ট শিশুটিকে দেখলো। একদম ছোট্ট, গোলাপি মুখ, বন্ধ চোখ, নরম হাত। হঠাৎ তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই ছোট্ট মানুষটার জন্য সে কি না করতে পারবে। কোনো কষ্টই তো বড় মনে হবে না। ঠিক তখনই তার মনে পড়লো তার মাও তো এমনই অনুভব করেছিলেন তার জন্য, শুধুমাত্রই তার জন্য। রাফিয়া নিজেকে সামলাতে পারলো না। হাসপাতালের করিডোরে বসে কান্নায় ভেঙে পড়লো। রূপা যখন জ্ঞান ফিরল তখন রাফি তার হাত ধরে বলল, রূপা আমাদের মাকে ফিরিয়ে আনতে হবে। রূপার চোখও ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ আমিও ভুল করেছি। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র মিলল। বাড়িতে ফিরে ছোট্ট মেয়েটার নাম রাখা হলো আশা, কারণ সে যে নতুন আশা নিয়ে এসেছে। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে একটা ঘটনা পুরো পরিবারকে স্তব্ধ করে দিল। সকালে ডাকপিয়ন একটি খাম দিয়ে গেল। খামের উপর লেখা আছে শাহানা বেগমের পক্ষ থেকে। রাফির হাত কাঁপছিল। খাম খুলতে ভেতর থেকে বের হলো একটা আইনি নোটিশ। আর সেটা পড়েই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল এমন একটা সিদ্ধান্তের কথা যা সে কল্পনাও করতে পারেনি। রাফির হাত তখনও কাঁপছে। আইনি নোটিশের কাগজটা বারবার পড়ছে সে। প্রতিটি লাইন যেন বুকের ভেতর পেরেকের মতো বিচ্ছে। রূপা বিছানায় বসে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। ছোট্ট আশা মায়ের পাশে ঘুমিয়ে আছে। ঘর জুড়ে নবজাতকের দুধ আর পাউডারের মিষ্টি গন্ধ। কিন্তু সেই মুহূর্তে কারো মনের কোনো শান্তি নেই। রূপা ধীরে ধীরে বলল, কি লেখা আছে?
হয়েছে এতে? রাফি শুকনা গলায় বলল, মা, উনি আইনজীবীর মাধ্যমে কিছু নোটিশ পাঠিয়েছেন। কিসের কাগজ এগুলো? উনার উইল আপডেট করার ব্যাপারে। রূপা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, উইল? রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ, মা লিখেছেন ওনার সমস্ত সম্পত্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। কথাটা শেষ করতে গিয়েও তার গলা আটকে গেল, কারণ এর নিচে আরো কিছু কথা লেখা ছিল। শাহানা বেগম নিজের হাতে চিঠি লিখেও পাঠিয়েছিলেন। চিঠিতে শুরুতে লেখা ছিল, বাবা, ভয় পাবি না, আমি এখনো বেঁচে আছি। এই চিঠি কোনো রাগ থেকে লেখা নয়, জীবনে প্রথমবার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য লিখছি। রাফি বাকিটা পড়তে লাগলো। আমি বুঝেছি, বয়স বাড়লে মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়, সবচেয়ে বড় ভয় হলো অপ্রয়োজনীয় হয়ে যাওয়া। যেদিন বুঝলাম আমার উপস্থিতি তোদের অস্বস্তি দেয়, সেদিনই বুঝতে পারলাম আমি নিজের জীবনটা ভুল পথে কাটিয়েছি। আমি তোকে দোষ দিচ্ছি না, কারণ তুই সেই সমাজে বড় হয়েছিস যেখানে বাবা মায়ের ত্যাগকে দায়িত্ব বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমি এখন নিজের মতো কিছু কাজ করতে চাই, তাই আমি আমার সম্পত্তির একটা অংশ দিয়ে আমি একটা তহবিল গঠন করছি, যেখানে একা থাকা বৃদ্ধ মানুষদের সাহায্য করা হবে। চিঠিটা পড়ে রাফির চোখ জলে ভিজে উঠল। সে বুঝতে পারছিল না মায়ের উপর গর্ব করবে নাকি নিজের জন্য লজ্জা পাবে। সেদিন রাতে অনেকদিন পর রাফি ঘুমাতে পারলো না। বারান্দায় দাঁড়িয়েছিল, আকাশে মেঘ জমেছে, দূরে কোথাও বিদ্যুতের আলো ঝলকাচ্ছে। হঠাৎ তার মনে পড়লো ছোটবেলার একটা ঘটনা। তখন তার বয়স মাত্র 7। এক রাতে প্রচন্ড জ্বর এসেছিল, শীতের রাত, চারদিকে কুয়াশা। তাদের বাড়িতে তখন টাকা পয়সার খুব অভাব, মাঝরাতে ডাক্তার দেখানোর মতো অবস্থাও ছিল না। সেই রাতে শাহানা বেগম তাকে কোলে নিয়ে প্রায় 2 কিলোমিটার হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। জুতা পর্যন্ত পরার সময় পাননি তিনি, খালি পায়ে, রক্তাক্ত পায়ে। সকাল হওয়ার পর লোকজন দেখেছিল তার পায়ের নিচে চামড়া উঠে গেছে, কিন্তু তিনি একবারও অভিযোগ করেননি। রাফি চোখ বন্ধ করলো। তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠলো। নিজের মেয়ে আশার মুখটা মনে পড়লো। আসার জন্য সে কি খালি পায়ে 2 কিলোমিটার হাঁটতে পারবে? নিশ্চয়ই পারবে, তাহলে তার মাও তো একই কাজ করেছিলেন। তবু আজ সেই মানুষটাকে সে একা করে দিয়েছে। এদিকে শাহানা বেগম নতুন জীবনে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছিলেন। সিনিয়র লিভিং কমিউনিটির নাম ছিল নীর। এখানে প্রায় 40 জন বয়স্ক মানুষ থাকেন। কেউ সন্তানদের বিদেশে হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ সন্তান থাকা সত্ত্বেও একা। প্রথম কয়েকদিন শাহানা বেগম শুধু সবার কথা শুনতেন, কিন্তু একদিন দুপুরে তিনি দেখলেন এক বৃদ্ধা চুপচাপ বসে কাঁদছেন। তার নাম আয়েশা খাতুন। শাহানা বেগম পাশে গিয়ে বসলেন। কাঁদছেন কেন? বৃদ্ধা চোখ মুছে বললেন, আজ আমার জন্মদিন। তাহলে তো খুশি হওয়ার কথা, 4টা ছেলে আছে, কেউ ফোন দেয়নি। শাহানা বেগম চুপ হয়ে গেলেন। তার নিজের বুকেও যেন কোথাও একটা ব্যথা টনটন করে উঠল। কিন্তু পরে মুহূর্তে তিনি হাসলেন আর বললেন, ফোন দেয়নি তো কি হয়েছে, আজ আমরা জন্মদিন পালন করব। সেদিন বিকেলে তিনি নিজের টাকা দিয়ে একটা ছোট কেক আনলেন। সবাই মিলে গান গাইলো। আয়েশা খাতুনের চোখে জল চলে এসেছিল। তিনি বলেছিলেন, আজ বহু বছর পর মনে হচ্ছে আমি এখনো বেঁচে আছি। কিন্তু সেই মুহূর্তে শাহানা বেগমও বুঝলেন, জীবন শুধু সন্তানকে ঘিরে নয়, মানুষের ভালোবাসার পরিধি আরো অনেক বড়। অন্যদিকে রাফির জীবন আরেকটি সমস্যা শুরু হয়েছে। ফ্ল্যাটের কিস্তি, গাড়ির ঋণ, হাসপাতালের খরচ সব মিলিয়ে অর্থনৈতিক চাপে পড়েছে। একদিন ব্যাংক থেকে সরাসরি কল এলো, বাকি কিস্তি দ্রুত পরিশোধ না করলে জরিমানা হবে। ফোন কেটে যাওয়ার পর রূপা চুপচাপ বলল, একটা কথা বলবো, আমরা কি খুব বেশি বিলাসী হয়ে গিয়েছিলাম? রাফি দীর্ঘশ্বাস ফেলল, উত্তর দিল না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের দ্বিতীয় পর্ব। আর শেষ পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ